আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি ফাহমিদা সালাম। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙায় চলছে পরীক্ষামূলক ট্রেনটি ৮২ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে 2 ঘন্টা 10 মিনিটে পৌঁছায় ভাঙা রেলওয়ে জংশনে। রেলমন্ত্রী জানান, সব জেলাকে রেলের আওতায় আনার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত হবে রেল। এদিকে পরীক্ষামূলক এই ট্রেন চলাচলে উচ্ছ্বসিত পদ্মার দুপারের মানুষ। সুমনদের ক্যামেরায় আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা থেকে যশোর পর্যন্ত চলবে ট্রেন, পাড়ি দিবে ১৭২ কিলোমিটার পথ। প্রস্তুতি হিসেবে কমলাপুর থেকে ফরিদপুর ভাঙা রেলওয়ের ৮২ কিলোমিটারের পরীক্ষামূলক যাত্রা। পদ্মা সেতু উদ্বোধনের ১ বছরের মাথায় ট্রেন যাচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুর ভাঙা রেলওয়ে জংশন। ঢাকা থেকে যশোরের ১৭২ কিলোমিটার পথের আজ পাড়ি দিবে ৮২ কিলোমিটার পথ। আর এর মাধ্যমেই শুরু হবে রেলের যাত্রার ঢাকা থেকে যশোরের নতুন দিগন্ত। বৃহস্পতিবার সকাল 10টায় ট্রেনটি যাত্রা করে পদ্মা সেতুতে পৌঁছায় 11:30টায়। রেলমন্ত্রী, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এ যাত্রায়। পরীক্ষামূলক ট্রেনটি ফরিদপুরের ভাঙা রেলওয়ে জংশনে পৌঁছলে স্বাগত জানান হাজারো মানুষ। এতে সন্তুষ্টি জানান স্থানীয়রা। আমার কাছে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। সব জায়গায় যাওয়া যাবে, আমরা সব জায়গায় যাব। আমরা ঘরে বসে বসে সবকিছু দেখবা লাগছি। আমরা অনেক খুশি, হাসিনা আমাদের সুযোগ করে দিয়েছে রেলে ওঠার জন্য। অনেক অনেক খুশি, তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তার মতন সরকার জানি সব দেশেই হয়। এই রেল স্টেশন এবং উন্নয়নমূলক কাজ, এগুলি আমাদের সাধারণ জনগণ খুব আনন্দিত। কোনদিন ভাবি নেই যে আমরা এখানে ট্রেন যাবে, আমরা চলতে পারবো। আমরা বৃহত্তম ফরিদপুর এবং শরীয়তপুর অঞ্চলের জনগণ রেলগাড়িতে করে ঢাকা থেকে আসবো, এটা যে আমাদের কতটুকু আবেগ এবং অনুভূতির বিষয় আমরা বলে বোঝাতে পারবো না। রেলমন্ত্রী জানান, ঢাকা থেকে মাওয়া অংশের কাজ হয়েছে ৮২ ভাগ, আর যশোর পর্যন্ত পুরো কাজ শেষ হবে ২০২৪ সালের জুন মাসে। আমার ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত, পটুয়াখালী এবং বরিশাল হয়ে আপনার পায়রা বন্দর এবং আমাদের যে পর্যটন শহর কুয়াকাটা পর্যন্ত এটা সম্প্রসারিত হবে। এবং একই সঙ্গে আমাদের এই রেলপথ ভবিষ্যতে ট্রান্স এশিয়ান যে রেলপথ তার সঙ্গে যুক্ত হবে। পদ্মা রেল সেতু লিঙ্ক প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল AKM রেজাউল মজিদ জানান, যে কোনো বড় প্রকল্প বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ জরুরি, আর সেটার বাস্তব প্রতিফলন হয়েছে পদ্মা রেল প্রকল্পে। স্থানীয় জনগণ আছে, এদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, মন্ত্রণালয়ের সহযোগিতা সহ অর্থ মন্ত্রণালয়ের যেই আছে, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর যে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হিসাবে সকলের সহযোগিতা আমি পেয়েছি, যার জন্য অল্প সময় এবং কোয়ালিটি এই কাজটা করা সম্ভব হয়েছে। 10 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে ঢাকা ফরিদপুরের ভাঙা পর্যন্ত চলবে ট্রেন। আশিকুল আলম, RTV, ফরিদপুর। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। বিকেল 5:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন তাকে স্বাগত জানিয়েছেন। প্রায় 22 ঘন্টার এই সফরে 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান যে সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন লেভরভ। এই 2 দেশের সম্পর্কে নানা বিষয়ের পাশাপাশি রোহিঙ্গার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা হবে। কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লেভরভ। এরপর বিকেলেই G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। একটা হচ্ছে আমাদের এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এইটা যাতে যথাসময়ে কাজ শেষ হয় সেই ব্যাপারে আমরা ওনাকে তাগদা দেব। আমাদের দেশ থেকে ফার্টিলাইজার কিনি, কিন্তু সেইটা আনাগোনা নিয়ে ঝামেলা আছে, সেইগুলো আমাদের আলোচনা হবে। ওদের সাথে একাধিক ইস্যু আমাদের আছে আলোচনা করার জন্য। সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ করতে চায় আওয়ামী লীগ, তবে অনেকেই চায় না। এদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে আরো বলেন, নিজেদের সংখ্যালঘু ভাববেন না, এদেশের সব ধর্মের মানুষের সমান অধিকার। আতিকা রহমানের রিপোর্ট। শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে আসেন ঢাকাসহ সারা দেশ থেকে সনাতন ধর্মের অনুসারীরা।
শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী পালন করতে পারায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন পদক্ষেপ তুলে ধরেন। হিন্দু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, সেখানে আমরা সিড মানিও দিয়েছি এবং এই ট্রাস্টে আমরা প্রতি বছর টাকা দিই, আর যার মাধ্যমে সমস্ত জায়গায় বিভিন্ন মন্দির সংস্কারের জন্য কাজ করা হয়। প্রতিটি উপজেলায় কমপক্ষে 3টি করে মন্দির সংস্কারের জন্য 10 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। অর্পিত সম্পত্তি নিয়ে আপনাদের যে আপত্তি ছিল, সেই অর্পিত সম্পত্তি আইন আমরা বাতিল করে সেটা যেভাবে চেয়েছেন সেইভাবেই কিন্তু করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সব ধর্ম বর্ণের সহ অবস্থানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। আপনারা কেন নিজেদেরকে সংখ্যালঘু বলবেন? এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের কোনো কথা নাই। সকল নাগরিক সমান অধিকার নিয়ে বাস করবে। আপনারা তো এই দেশের মানুষ। মহান মুক্তিযুদ্ধে যখন পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, তখন তো হিন্দু মুসলমান কে খ্রিস্টান সেটা হয়নি। ওই ঘাতকের বুলেট যখন এসেছে, সব রক্ত মিশে একাকার হয়ে গেছে, সব রক্তের রং কিন্তু লাল। সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন অপপ্রচার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি যেন বজায় থাকে। সব ক্ষেত্রেই কিছু কিছু স্বার্থান্বেষী লোক থাকে, তারা কিছু কিছু সমস্যা সৃষ্টি করতে চায়। এই সমস্যাগুলি যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে। আর আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা খালি আমাদের দেশের ভিতরে না, বিদেশে যেও বাংলাদেশের বদনাম করে। এ ব্যাপারে একটু সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনকে উৎসর্গ করেছিলেন। আতিকা রহমান, RTV, ঢাকা। G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল ভারতের নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে রাষ্ট্রীয় কোনো অতিথিকে সাধারণত হায়দ্রাবাদ হাউসে আপ্যায়ন করা হয়ে থাকে। তবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন পঞ্চবটিতে। এদিন বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে তিস্তা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। বিস্তারিত শহীদ আরাফাতের রিপোর্ট। শনিবার সকাল থেকে শুরু হবে দুদিনব্যাপী G20 শীর্ষ সম্মেলনের 18তম আসর। প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজক দেশ ভারত। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দেশটি। এবারের আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ 25 বিশ্বনেতা যোগ দেবেন। বাংলাদেশ এই সংগঠনের সদস্য না হলেও ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই এ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে রাষ্ট্রীয় কোনো অতিথিকে সাধারণত রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজে আপ্যায়ন করা হয়ে থাকে। তবে বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের সরকার প্রধানকে আপ্যায়ন করানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন পঞ্চবটিতে। এদিন বিকেলে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বাংলাদেশের সরকার প্রধান। বৈঠকে তিস্তা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের আগেই জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। G20 সম্মেলনে শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া নৈশভোজ এবং সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। শহীদ আরাফাত, RTV। জাতীয় নির্বাচন নিয়ে কোনো দেশের মাতব্বরি মেনে নেবে না সরকার, তবে কেউ ভালো কোনো পরামর্শ দিলে আমলে নেওয়া হবে। এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বিকেলে G20 সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্মেলনে দুটি অধিবেশনে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সাইড লাইনে 6টি দেশের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের সঙ্গে 3টি চুক্তি সইয়ের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। সেলিম মালিকের রিপোর্ট।
আগামী 9 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসতে যাচ্ছে বিশ্বের 20টি বড় অর্থনৈতিক দেশের সংগঠন G20-এর 2 দিনের সম্মেলন। এতে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দুটি অধিবেশনে বক্তৃতা দেবেন। সাইডলাইন বৈঠক হবে কয়েকটি দেশের সঙ্গে। প্রাথমিকভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে বৈঠকের সম্ভাবনা আছে। তিনি বলেন, ভারত সফরে দেশটির সঙ্গে কৃষি গবেষণা সহ 3টি সমঝোতা চুক্তি সই হবে। একটি হচ্ছে কোঅপারেশন ইন এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এডুকেশন, 2 নম্বর চুক্তি হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, আর 3 নম্বর হচ্ছে ভারতের NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিতার সম্ভাবনা আছে। সরকার কোন দেশের মাতব্বরে প্রশ্রয় দিচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ ও স্বচ্ছ। আমরা স্বচ্ছ সুন্দর ইলেকশন চাই, সেইখানে যদি আমাদের কেউ সহায়তার হাত বাড়িয়ে দেন, উইল ওয়েলকাম ইট। তবে কেউ যদি মাতব্বরী ভূমিকা নিয়ে আসেন, উই আর এ ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনার কোনো কাউকে ভয় পায় না, সুতরাং উইল স্টেট আওয়ার ইস্যুস। সেই ইস্যুর জন্য অন্যের যদি একই হয়ে যায়, উইল ওয়েলকাম ইট। জনগণের উপর আস্থা রেখে আওয়ামী লীগ সরকার সবকিছু করে বলে জানান একে আব্দুল মোমেন। আমরা আমাদের দেশের জনগণের উপর বিশ্বাস রাখি। সেলিম মালিক, RTV, ঢাকা। দর্শক, G20 শীর্ষ সম্মেলনের সবশেষ খবর জানাতে দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন তুহিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নয়াদিল্লিতে যাবেন, সেই সাথে সেখানে তিনি ভাষণ দিবেন, বক্তৃতা দেবেন, পাশাপাশি সাইডলাইনে 6টি দেশের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এছাড়াও যতদূর জেনেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও যাবার কথা রয়েছে। তো সার্বিক বিষয় যদি আমাদের জানাতেন। বাংলাদেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। যেমনটি এর আগে আমরা জেনেছি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছেন, তিনি আগামীকালকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শেখ এবং তারপরে ভারতের প্রেসিডেন্ট তিনিও বাংলাদেশ সফর করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অতিবাহিত করছে বাংলাদেশ। G20 সম্মেলনের কিন্তু সদস্য দেশের পাশাপাশি 9টি দেশকে আয়োজক দেশ ভারত, তার মধ্যে বাংলাদেশের যদি সম্মেলনটি 9টা থেকে শুরু হবে, 9-10 2 দিন চলবে সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল 8 তারিখে ভারতে পৌঁছাবেন এবং ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। এবং যেমন আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে 3টি স্মারক স্বাক্ষর হওয়ার বৈঠকে, এবং এটি একটি অত্যন্ত আন্তরিকতাপূর্ণ হবে বলে সবাই আশা করছেন। কারণ বৈঠকটি ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আয়োজন করার প্রক্রিয়া চলছে। তো এই সম্মেলনটি G20 সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু ভারতের জনগণ এবং ভারতের সরকার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ডেলিগেট যারা আসবেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু এবং মোটামুটি খুব ভালোভাবে প্রস্তুতি শেষ হয়েছে, আমরা যতদূর আপনার কথা থেকে বুঝতে পারলাম। রুহুল আমিন তুহিন, আপনাকে ধন্যবাদ। পরের খবরে যাব। বাংলাদেশ এবং পাকিস্তান তাদের পারস্পরিক লাভের জন্য কৃষি সহ বিভিন্ন খাতে সম্পৃক্ত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পাকিস্তানের বিদায়ী হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশে পাকিস্তানি রাষ্ট্রদূতের সফল মেয়াদের জন্য পাকিস্তান হাই কমিশনারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান উল্লেখ করে আর্থসামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন বিদায়ী পাকিস্তানি হাই কমিশনার। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনের পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে 18তম ইস্ট এশিয়া সামিটে গেস্ট অফ চেয়ার হিসেবে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সহ
বেশ কিছু বিষয় আছে সেখানে আসিয়ান এবং বাংলাদেশের সহযোগিতা করতে পারে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও আসিয়ানের চেয়ার জোকো উইদোদোর আমন্ত্রণে আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ আঞ্চলিক এ ফোরামের 18টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। মাদার অফ হিউম্যানিটি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিলেও বর্তমানে এটি বাংলাদেশের জন্য বড় সমস্যা। এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে এই অঞ্চল ঝুঁকির মধ্যে পড়বে। তাই রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। টু ফাইন্ড এ ডিউরেবল সলিউশন টু দিস ক্রাইসিস ইন ইটস প্লেস অফ অরিজিন। বিরোধিতাকারীদের কারাগারে পাঠানোর ডিল নকশা করছে সরকার। প্রয়োজন অনুযায়ী রায় দিচ্ছেন তারা। দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করতে হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ডাকসুর সাবেক ভিপি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান রচিত 90-এর গণ অভ্যুত্থান ও কিছু কথা বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বিরোধীদের কারাগারে পাঠাতে প্রয়োজন অনুযায়ী রায় দেয়া হচ্ছে। যারা এই সরকারের পক্ষে নয় তাদের সকলকে তারা কারাগারে ঢুকে দিতে চায় এবং তারা আপনার ওই লক্ষ্যেই দ্রুত এগিয়ে যাচ্ছে। এমন আইন মন্ত্রণালয় একটা সেল তৈরি করেছে 4 জনের। সেই সেলে একদম পরিষ্কার করে নির্দেশ দেওয়া হচ্ছে যে সেই সেল অতি দ্রুত সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করবে যেগুলো তাদের ভাষায় আপনার চাঞ্চল্যকর মামলা এবং রাষ্ট্রবিরোধী মামলা, সেই সমস্ত মামলাগুলোকে অতি দ্রুত যেন একটা রায় দেওয়া যায় তার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসনেও জিতবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। কেন করতে চান না? কারণ আপনারা জানেন যে ওটা করলে আপনারা 10টা আসনও পাবেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় মির্জা ফখরুল বলেন, অতি অল্প সময়ের মধ্যে সরকার পতনের আন্দোলন আরও জোরদার করবে বিএনপি। অল্প দিনের মধ্যেই আমাদের আন্দোলন আবার শুরু হচ্ছে। আপনারা জানেন এই আন্দোলনকে আমরা বেগবান করব। ঢাকা মহানগরের দায়িত্ব অনেক বেশি, কারণ ঢাকা মহানগর দুর্গের মধ্যে বাস করে। এই দুর্গের পতন ঘটাতে হবে ঢাকা মহানগরের নেতৃবৃন্দকে, তাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। দেশকে মুক্ত না করে বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না বলে জানান মির্জা ফখরুল। আমাদের আপনারা দেখেন। খান আলামিন, RTV, ঢাকা। কাউকে কারাগারে পাঠানোর পরিকল্পনা নেই সরকারের বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জামাত বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিট করে মানুষের চিকিৎসা ব্যবস্থা করছেন। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইয়ার বাদল। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে 16তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সরকারের কোনো নেতিবাচক পরিকল্পনা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক। তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা দুটি রেখেই বলতে চাই, কেউ নোবেল পুরস্কার পেলে তিনি আইনের ঊর্ধ্বে হন না। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি কারাগারেও গেছে। তো আইন এখানে নিজস্ব গতিতে চলবে, সরকারের কাউকে কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে নারায়ণগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি বলেন, বিএনপি জামাত আগুন সন্ত্রাস করে মানুষ পোড়ালেও সরকার হাসপাতাল তৈরি করে
তাদের বাঁচিয়েছেন। 13-14-তে দেখছে না কিরকম করেছে বিএনপি জামাত, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বার্ন হসপিটাল তৈরি করে তাদের শুশ্রূষা করেছেন। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে মাদক তৈরি হয় না। ভারতের সঙ্গে আলাপ করে ইতিমধ্যেই ফেন্সিডিল পাচার কমানো গেছে। মায়ানমারের থেকে যে ইয়াবা আসছে এবং মায়ানমারের সঙ্গে আমরা কথাবার্তা বললেও কোনো ফল হচ্ছে না। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, সংবাদের শুরুর দিকে জানিয়েছিলাম যে 2 দিনের সফরে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রায় 22 ঘন্টার এই সফরে 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। তো এই মুহূর্তে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আছেন আমাদের সহকর্মী শরীয়ত খান, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। শরীয়ত, কি খবর আছে বৈঠকের বিষয়ে আপনার হাতে? রিদওয়ানা, বৈঠকটি এই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনি জানেন যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে এই হোটেলে এসে পৌঁছেছেন এবং আজকে সোয়া 6টায় কিন্তু তিনি বাংলাদেশে পৌঁছেছেন। তো 2 দিনের সফরের প্রথম দিনে তিনি কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন। তারা ইতিমধ্যে সবাই প্রবেশ করেছে। তো বেশ কিছুক্ষণ বৈঠকের পরে তারা 8টার দিকে তারা দুইজনই সাংবাদিকদের ব্রিফ করবেন। তখনই জানা যাবে আসলে তারা কি নিয়ে আলোচনা করছেন। তবে অনেকেই ধারণা করছেন যে এই মুহূর্তে আসলে সামনে বাংলাদেশের নির্বাচন এবং অন্যদিকে আবার রাশিয়াও আন্তর্জাতিক কিছুটা চাপের মধ্যে রয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধের ফলে। সো তাই অনেকেই ধারণা করছেন যে রাশিয়া চাইবে বাংলাদেশকে পাশে রাখতে এবং তারা যেন রাশিয়ার সমর্থন থাকে। আর এছাড়া বাংলাদেশও আবার এই সুযোগে আবার হয়তো বাংলাদেশ চাইবে আগামী নির্বাচনে যেন সরকারের পাশে রাশিয়া তাদের সমর্থন দেয় বা তাদের পাশে থাকে। তো দুইজনই আর কি ধারণা করা হচ্ছে যে দুই দেশের এই পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠকে এই বিষয়গুলো আসলে গুরুত্ব পাবে, যেহেতু এই সময়ে আসলে এত গুরুত্বপূর্ণ একটি সময়ে তিনি এসেছেন। আর আপনি জানেন যে এই প্রথমবারের মতো রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে সফরে এসেছেন। তিনি 2 দিনের সফরে এসেছেন। আজকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং ডিনার করবেন। এরপরে আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। সকালে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন তিনি যাবেন এবং তাকে শ্রদ্ধা জানাতে যাবেন। তো এরপরে দুপুরবেলায় তিনি কিন্তু সেখান থেকে সরাসরি ভারতে যে সম্মেলন হচ্ছে G20 সম্মেলন, সেখানে যোগ দেবেন। তো এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে আগামী নির্বাচন এবং রাশিয়ার সাথে যে পূর্বের যে সম্পর্ক বাংলাদেশের, সেই সম্পর্ক আরও জোরদারের বিষয় এবং ব্যবসায়িক কিছু বিষয়ে সবকিছু মিলিয়ে এই বৈঠকে আজকে আলোচনা হবে এবং সবাই তাদের নিজেদের স্বার্থ হাসিলের একটা হয়তো চেষ্টা করবেন, এমনটাই এখনো বোঝা যাচ্ছে আর কি। আমরা অপেক্ষায় থাকলাম শরীয়ত, পরবর্তী সময়ে হয়তোবা পরবর্তী খবরে আপনার কাছ থেকে জানবো বৈঠক শেষে কি আলোচনা হয়েছে। ধন্যবাদ শরীয়ত খান, আমাদের সহকর্মী আমাদের সাথে যোগ দিয়েছিলেন। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা না নিয়ে শতভাগ চিকিৎসা নিশ্চিত করা কোনো বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নয় বলে মনে করছেন চিকিৎসকেরা। মশা নিধনে জোর দেওয়ার তাগিদ তাদের। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে আসা ডেঙ্গু রোগীর স্বজনরা বলছেন যে মশা নিধনে তাদের এলাকায় নেই কার্যকরী কোনো ব্যবস্থা। শুধু গত 7 দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 77 জন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। জান্নাতুল ইসলাম জান্নাত পরে ক্লাস 5-এ শিশু বয়সে হারাতে হয়েছে বাবাকে। এখন হাসপাতালে বসে দেখছে মায়ের জীবন যুদ্ধ। ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুটির মা 7 দিন হলো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, খেতে পারছেন না কিছুই। এখানে আজ 3 দিন, এর আগে বাড্ডাতে ছিলাম 2 দিন। আমি তো কিছু খেতে পারি না। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত পানিটা খেলেও বমি হয়ে যাচ্ছে। 60 ঊর্ধ্ব ভাই বোনের এই দৃশ্যটিও নাড়া দেবে যে কাউকে। ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তিযোদ্ধা ভাইকে বাঁচাতে শরীয়তপুরের জাজিরা উপজেলা থেকে আসা এ নারী নিজেই যেন চিকিৎসক হয়ে উঠেছেন। এ বয়সেও পরিবার ছেড়ে 4 দিন ধরে ভাইকে সুস্থ করতে হাসপাতালেই শয্যা পেতেছেন। এখন জ্বর আসে আবার ছাড়ে, আর মুখে খাবার খাইতে পারে না, গা হয়ে গেছে। আগে 82 ছিল, গতকালকে তার 50,000-এ আসছে প্ল্যাটফর্মে।
তো আশা করি এখানে চিকিৎসা করলে একটু ইমপ্রুভ হবে। সেপ্টেম্বর মাসের শুধু প্রথম 7 দিনেই ডেঙ্গুতে মারা গেছেন 77 জন। রোগীর স্বজনরা বলছেন তাদের এলাকায় মশা নিধনের কার্যকরী ব্যবস্থা থাকলে হাসপাতালে এমন ভয়াবহ অবস্থার মধ্যে সময় কাটাতে হতো না। সব জায়গায় তো সমস্যা হইতেছে, নারায়ণগঞ্জে ওইখানে মশার তো ওষুধ দেওয়া হচ্ছে না। নদীর আশেপাশে যে দূষণ আছে, ফ্যাক্টরির যে বর্জ্য আছে, এসব কারণে হয়তো মশা টশা আরও বেশি হয়। ওনার অবস্থা খারাপ ছিল যখন নিয়ে আসছে, এখন আগে থেকে উন্নতর দিকে আসছে আর কি। অল্প কিছু খাবার খেলে পেটের মধ্যে পেট ভরা জায়গা, কিছু খাবার কিছু খাইতে পারি না। চিকিৎসকদেরও একই কথা, শতভাগ চিকিৎসা ব্যবস্থা কোনো কাজে দেবে না যদি এডিসবাহী মশা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়। প্রতিরোধ করতে পারলে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো। সেই জন্য আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। ডেঙ্গু মশা যেটা এডিস মশাটা, এগুলো যদি আমরা প্রজননস্থলটা আমি বন্ধ করতে পারি, যে বিভিন্ন জায়গায় যে জমা পানি থাকে বেড়ে যাচ্ছে, এবং এটা কিন্তু ছড়িয়ে গেছে, সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। সেটা যদি আমরা এখন থেকে আমরা রোধ না করি, এটা আরও ধীরে ধীরে বাড়বে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 671 জন। সুমন তানভীর, RTV, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মশা মারার দায়িত্ব মন্ত্রণালয়ের একার নয়, জনগণকে সম্পৃক্ত করে এই কাজ করা হয়। বিকেলে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এডিস মশা নিধনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ ও আন্তরিকতার কোথাও ঘাটতি নেই বলেও দাবি করেন মন্ত্রী। এছাড়া মশা নির্মূলে জনপ্রতিনিধিদের যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানান তাজুল ইসলাম। আমাদের পক্ষ থেকে যেগুলো করা হচ্ছে, আমার মনে হয় যে যতটুকু করার আছে, এখানে কোথায় বিচ্ছিন্ন যদি কোনো ত্রুটি থাকেও তাহলে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু কাজটা করার জন্য আমরা তদারকি করছি এবং তারা কাজ করছে। আমাদের জনগণও আমি মনে করি যথেষ্ট আন্তরিকতার সহিত এগিয়ে এসেছে, তাদেরও অংশগ্রহণ আছে, কিন্তু যে পরিমাণ অংশগ্রহণ করা দরকার আমার মনে হয় সেই পরিমাণে আমরা এখনো পৌঁছতে পারিনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন সব ধর্মের মানুষ এদেশে নিরাপদে এবং শান্তিতে বসবাস করতে পারবেন, এমন মন্তব্য করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শোভাযাত্রা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আর এ সময় অর্থনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা সংগঠক শ্রী রাখাল চন্দ্র বণিক এবং পৌর মেয়র আবু নাসের ভিপি দুলাল সহ অনেকে উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু যা বলে গেছেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যতদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা থাকবে, যতদিন আওয়ামী লীগ থাকবে, আপনারা ততদিন এই দেশে আপনাদের সুন্দর জীবনযাপন, আপনাদের সকল কাজকর্ম ভালোভাবে আপনারা চালিয়ে যাবেন এই দেশে একজন নাগরিক হিসেবে। গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে আর থাকছে না বৃত্তি পরীক্ষা, তার পরিবর্তে শিক্ষার্থীদের দেওয়া হবে অলিম্পিয়াডের মতো বিভিন্ন উৎসবের মাধ্যমে মেধাবৃত্তি। দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। জানান, শিক্ষা মন্ত্রণালয় সহ আন্তঃমন্ত্রণালয় সভা করেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এ সময় তিনি এও বলেন, মূলত কোচিংমুখী শতভাগ নিরুৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাকে নিরুৎসাহিত করার সঙ্গে ধারাবাহিক মূল্যায়নকে উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোচিংমুখিতাকে একেবারেই 100% নিরুৎসাহিত করা হয়েছে এবং এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষাকে নিরুৎসাহিত করা হয়েছে, ধারাবাহিক মূল্যায়নকে উৎসাহিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সহ আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা না নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। শুরু হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়ন। 10 সেপ্টেম্বরের মধ্যে 335 টাকা ফি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে জমা দিয়ে এ ধাপে ভর্তি নিশ্চয়ন করা যাবে। প্রথম ধাপে নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে, সুযোগ থাকবে না মাইগ্রেশনের। এমনটি জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে।
মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ 16 লাখের বেশি শিক্ষার্থী। 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় 12,61,797 জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়ন প্রক্রিয়া চলবে 10 সেপ্টেম্বর দিবাগত রাত 12টা পর্যন্ত। মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে 335 টাকা ফি জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করা যাবে। মানে আজ থেকে নিশ্চয়ন মানে রেজিস্ট্রেশন শুরু। আজ থেকে রেজিস্ট্রেশন শুরু, 335 টাকা ফি আর বিকাশ চার্জ 3 টাকা বিকাশের মাধ্যমে অ্যাপস দিয়ে দিলে। যে শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেননি এবং কোনো কলেজ পায়নি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। 12,61,000 আমাদের কলেজ সিলেকশন পেয়েছে, 45,000-এর কিছু বেশি কলেজ সিলেকশন পায়নি। তার মধ্যে জিপিএ পাসপ্রাপ্ত প্রায় 8,500। এই সকলের জন্যই আমাদের আগামী 12 এবং 13 সেপ্টেম্বর অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। এর রেজাল্ট আবার 16 সেপ্টেম্বর হবে। 16 সেপ্টেম্বর হলে পরে তার আবার কলেজ সিলেকশন পাবে। 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের কলেজের ভর্তির প্রক্রিয়া চলবে। ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে 8 অক্টোবর থেকে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। কয়েকদিন পেরিয়ে গেলেও কাস্টমস হাউসের গুদাম থেকে চুরি হওয়া 55 কোটি সোনার হদিস পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে শিগগিরই এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। শুধু গুদামে দায়িত্বরতরাই নয়, কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।